পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে হসন্ততি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই করতেছিলাম, তখন দেখি লাকি কলেজে আসছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। লাকি, ওর শরীর খারাপ তাই আজকে আসেনি। আমি, কি হয়েছে তার? লাকি, হালকা জ্বর আসছে। আমি, ও আচ্ছা। লাকি, আমাদের ক্লাসরুম কই? আমি খুঁজে পাচ্ছি না। আমি, আমার সাথে চল। লাকি, ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমার পাশে বসলো। আমি, রাহাত। তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। ছেলেটি, আমার নাম আবির। আমি, আমরা বন্ধু হতে পারি। রাহাত, অবশ্যই, কিন্তু তুই বলতে হবে। আমি, ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। রাহাত, চল। আমি, রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম, হাই, আমি আবির। আমি মেহেদি। আমি হাসিব। আমি সারা। আমি রীতা বা সুরভি, রীতা। আমি রাফি। ওদের সাথে কথা বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকিসহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম, তখন দেখলাম কেজো এক আর অ্যাক্সিডেন্ট করছে। তাই আমি সেখানে গেলাম। হাসপাতালের নেওয়ার লোক নেই। এদেশে শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের লোক কম। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা জি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। উনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুয়ে দিলাম। আর ডাক্তার এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমার কাছে উনার মোবাইলটা আমাকে দিয়ে বলে 2 লাখ টাকা জমা দিতে। কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম উনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝালাম উনার স্ত্রী হবে মনে হই। তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানাও অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি উনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। উনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন এদেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী। আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর উনাদের 5 বছরের একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয়ের পর্ব শেষ। এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বলেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন। আমরা কি উনার সাথে দেখা করতে পারি? মিসেস রায়হান, বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ডাক্তার, ধন্যবাদ ডাক্তার। ইয়াসমিন চৌধুরী, ধন্যবাদ উপরওয়ালাকে দেন। আমি আসি ডাক্তার। কিছুক্ষণ পরে উনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। তুমি কই থাক? চৌধুরী, এক আঙ্কেলের ওখানে। আমি, ও আচ্ছা চৌধুরী, আমি যাই তাহলে। চৌধুরী, আচ্ছা যাও। আর শুনো, আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। চৌধুরী, আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন। আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? আমি, ঘুম অনেকটা সুস্থ এখন। অনন্যা আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসো আর মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য। তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারো সাথে যেন কথা না হই সেজন্য নতুন অ্যাকাউন্ট খুলছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভেট। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম, আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কী কারণে এই চিন্তা তা না হোক এখন অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে একটা রিক্সা দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং 5 মিনিটেই কলেজে চলে আসলাম। আমি, অনন্যা, লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলোও আসলো। একদিনে এত বন্ধু? অনন্যা, আমরা। আচ্ছা বাদ দেও অনন্যা। আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? আমি, নাই। রাহাত, একদম মিথ্যা বলবি না। তাহলে সায়মাকে? মেহেদি,
তুই একদম বলবি না রাহাত। আসলে সায়মা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। তলে তলে এত কিছু আর আমি জানি না লাকি। আমি তারে পছন্দ করি, কিন্তু সে আমাকে করে কিনা জানি না, তার বফ আছে কিনা তাও জানি না রাহাত। আচ্ছা চিন্তা করিস না, ওর বফ নাই, আমি সব ঠিক করে দিব লাকি। সত্যি রাহাত? তবে একটা শর্ত আছে লাকি। কি শর্ত রাহাত? আমাদের আজকে ট্রিট দিতে হবে লাকি। সহমত আমরা সকলে। আচ্ছা পরে দিব রাহাত। না তাহলে হবে না। আর সাইমাকেও পাবি না লাকি। এই না মানে কখন নিবি ট্রিট রাহাত? তুই চল, আজকে ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই? আমি? তুই তোরা বন্ধু নাকি শত্রু রাহাত? দুইটাই। আমি। তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম। আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট এ কারকে বের করে রাহাত বলতেছে আমারও একদিন আসবে। তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম, তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে। আর ওই ছেলেটা বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করতো, কিন্তু মাও অসুস্থ আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজেছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার বয়স আনুমানিক 16 হবে। নাম কি তোমার? আমি। আমার নাম নাইম, প্লিজ ভাই মাইরেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই আর আমি ওই ছেলেকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে তারে নিয়ে বাহিরে আসলাম। আর বাইরে এসে আমার কাছে থাকা 500 টাকার কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার আর ঔষধ নিও, আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। তখন বলল, ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। নাইম। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু তার কথা শুনে আমার মায়ের কথা অনেক মনে পড়ল। অজানা কারণেই চোখে থেকে 2 ফোঁটা জল পড়ল। এভাবে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে এলো যে ছাদে যাবে, তাই আমি ওর সাথে ছাদে গেলাম। আচ্ছা ওই ছেলেটার কি করলে? অনন্যা। আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা। মনে মনে আমি যতই তারে দেখছি ততই মার পড়ে যাচ্ছি। মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। চুপ হয়ে আছো কেন? আমি। না কিছু না, এমনি। অনন্যা। ওহ তাই বল। আমি। একটা কথা বলবো। অনন্যা। হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? আমি। তোমার কেমন মেয়ে পছন্দ? অনন্যা। আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছু বললাম না। বল না কেন? অনন্যা। হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি। আরে এমনিতেই বল। অনন্যা। এখন কিছু নাই, আর আমি আর কোন মায়ে পড়তে চাই না। আমি। আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে এভাবে এখন না বললেও হতো। ওই দিন কেটে গেল এভাবে। পরের দিন সকালে আমি আর অনন্যা একই সাথে কলেজে গেলাম। এ কার্যে গিয়ে দেখি সবগুলা হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক। কারণ মেয়েটা হচ্ছে, সে হলো লিমা। কেমন আছো? লিমা। ভালো আছি, তুই কেমন আছিস? আমি। ভালো। তা তুই এই কলেজে? লিমা। কিন্তু তুই এখানে কেন? আমি। আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। লিমা। যেই ছেলেগুলো টিচ করতেছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায়, এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। আমি। ও, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে? আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি এর পরে ওর বাবার অন্য জায়গায় বসন্ত টিং হয় এবং তারা সপরিবারে চলে যায়। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। অতীত শেষ, এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। আমি। তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। লিমা। সকলের পরিচয় হয়ে নিল। তা আন্টি আঙ্কেল কেমন আছে? আমি। ভালো আছে। আচ্ছা তুই এখানে আছো তো চল আমাদের বাসায় যাবি আজকে। লিমা। না আজকে যাব না, অন্যদিন। আমি। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। আচ্ছা ঠিক আছে। লিমা। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে। আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখোস? মামা ক্রাশ নামক বাস খাইছি মেহেদি।
আমি যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ও আপনাদের তো বলাই হয় নাই রাহাত আর সামিয়ার হয়ে গেছে আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছে কথা বলতে বলতে আসতেছে। চলেন ওরা কি বলে শুনে আছি, না থাক অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকেয়া সবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে, তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে। তখনই অনন্যাও এক আর জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে ওকে মাহি, আমি উনাদের বাসার ড্রাইভার। আমি ও মাহি, অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই অনুশ্বর কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকুরির জন্য আমিও আদ্যিমতো করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি, আপনি গাড়িতে ওঠেন। আমি তখনই আমার গালে 2টা থাপ্পড় পড়ল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে, আর আমাকে ম্যাডাম বলবি মনে থাকে যেন। মাহি আচ্ছা ঠিক আছে। আমি হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। আর অনন্যা ও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যাপারে। সে মাহিকে বলল, ওই তোর থেকে বড় আর ওর সাথে ভালো ব্যবহার করবি। ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আর আমি ছোট লোকদের দেখতে পারি না। মাহি ভুলে যাস না, সবাই মানুষ। অনন্যা খুহ, তোকে জ্ঞান দিতে হবে না মাহি। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? কারণ আমি ওকে। এই না না কিছু বলা যাবে না মনে মনে। তখন বলল, মানুষকে সম্মান দিতে হয় হৃদয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, আমি এরকমই নিরপেক্ষ মুখ। না ঠিক আছে। আমি আর ও গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা আকার সাই চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি 2জনই আছে। আমি আসে পড়ব, তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার এদিকে আয়। মাহি আমি ওদের কাছে গেলাম। তখন বলল, তুই এখানে কেন? মাহি আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। আমি নেক্সটে যেন আর কখনো এমন না হয়। মাহি আচ্ছা হবে না। আমি তখন তুই আসবে না মানে কি? তুই আসবে তাতে কোনো সমস্যা নাই অনন্যা। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে একার এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নাই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে। মাহি ওই তোমার থেকে বড় সম্মান দিয়ে কথা বলবে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মাহি। মাহি মনে মনে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোরে ছাড়বো না। আর আমি তোকে এই বাড়ি থেকে রিয়ে ছাড়বো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। দাঁড়ি ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আর আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? আমি না নেই। কেন? লিমা তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, মেহেদি তোরে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? আমি খুন করা যায়, খারাপ না। আচ্ছা ওরে বলে দিস আমি রাজি। লিমা আচ্ছা। আমি একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? অনন্যা একটু ওয়েট কর, জানতে পারিবে। আমি অনন্যা আমরা ক্লাস করার পর আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমি আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না কি কারণে আমি ট্রিট দিব। মেহেদি সকলের বলল, হুম কারণ। আরে মামা লিমার রাজি হয়ে গেছে। আমি তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরে এইভাবে তাকিয়ে থাকবি নাকি? ট্রিট নিবি? আমি আরে অবশ্য নিব। সবাই। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে রাহাত। আমরা মেহেদি আমার কপালে আজকে খারাপে আছে মেহেদি। তাই আমরা একটা রেস্টুরেন্ট হসন্ততে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম।
খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে সিংহের সাথে হাসি মুখ চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন, কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরেতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা। দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদ প্রশ্রয়ী কারো আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমিও ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু হসন্ত তো তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই সেখানে, ওকে নিব কিভাবে। যাক, অনেক কথা বলছি, এখন গল্পে ফিরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ